So it was prepared by someone. I don't just copy paste someone else's work. I export their work. যদি কারো কাজ আপনারা নেন তাকে কোড করতে হবে। নাও আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেটা আসলে অলরেডি চ্যাপ্টার 18 বা চ্যাপ্টারটা আগে পড়ালে ফেলে ভালো হবে। সো আমরা যখন একটা ইনকাম স্টেটমেন্ট বানাই, একটা ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট যদি বানাই, হোয়াট ডাজ দ্যাট রিপ্রেজেন্ট? ওখান থেকে কি ডেটাগুলো নেবে? আপনার যে মনে করেন একটা ইনকাম স্টেটমেন্ট লুকস লাইক দিস ইজ ইউর ইনকাম স্টেটমেন্ট, দিয়ে কি বুঝবে? হাউ ডু ইউ ইন্টারপ্রেট ইট? Actual accountant doesn't only make this stuff, they actually need to know how to interpret this. So this chapter will tell you how to interpret couple of income statement. Now, financial statements, analyzing the financial statement. Now, when we analyze the financial statement, আমরা কয়েকটা জিনিস particularly দেখি। কি দেখা হয় when we analyze the financial statement? ব্যালেন্স শিটগুলি বা ইনকাম স্টেটমেন্টগুলি। ফার্স্ট ইজ লিকুইডিটি। এগুলো কি আরো চ্যাপ্টার যত যাবে আমরা সেটা শিখবো। লিকুইডিটি মানে কি? যে আপনার কোম্পানি যে দায়গুলো আছে বা যে লোনগুলো নিয়েছেন ক্ষমতা আছে নাকি ফেরত দেওয়ার, কি অবস্থা লোন। প্রফিটেবিলিটি, বোঝা যায় যে কোম্পানিকে আসলে প্রফিট, ব্যবসা করার কেন, প্রফিট করার জন্য। আনলেস নন প্রফিট অর্গানাইজেশন না হন, ইউনিভার্সিটির মতন যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি নন প্রফিট অর্গানাইজেশন, ওরকম যদি না হন, উই উইল লুক ইন দ্য প্রফিটেবিলিটি এন্ড সলভেন্সি, যে কি অবস্থা কোম্পানি, কোম্পানি সলভেন্ট নাকি না। না, আমরা এটা কম্পেয়ার করি কিভাবে? এখন একটা কোম্পানি মনে করেন 12% প্রফিট করলো, ভালো না খারাপ? প্রফিট কি কোম্পানি প্রফিট হলো 12%, ভালো নাকি খারাপ? কি বলবো? ভালো স্যার, ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন এটা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা, ক্যাফে, 12% নেট প্রফিট, ভালো না খারাপ? খারাপ স্যার। ভালো না খারাপ? খারাপ স্যার। করোনা টাইমে 12% প্রফিট করছি, ভালো। করোনা টাইমে 12% প্রফিট করছি, ভালো না খারাপ? ঠিক আছে, ভালো। একেবারে ভালো না একেবারে খারাপ না, মানে মোটামুটি অবস্থায় আছে। এটা মনে করো ক্যাফে এ, এখন ক্যাফে বি, ক্যাফে বি করলো 25% প্রফিট, এখন ক্যাফে এ খারাপ না? ক্যাফে খারাপ? খারাপ, এক্স্যাক্ট। কম্পেয়ার 12% প্রফিট করে যে ভালো, সেটা রাইট না। আপনাদের একই ইন্ডাস্ট্রিতে একই লেভেলে অন্য কম্পিটিটররা কিভাবে প্রফিট করছে তাদের সাথে কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করলে 25% বা 12% তখন আমরা বুঝতে পারি যে কোম্পানি ভালো না খারাপ। সেগুলাই বিভিন্ন কম্পারিজন বেস থাকে, ইন্টার কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, সেগুলো আমরা দেখব। অ্যান্ড কি জিনিস নিয়ে কম্পেয়ার করবেন, কিভাবে কম্পেয়ার করবেন? তিনটা জিনিস নিয়ে, হরিজন্টাল, ভার্টিক্যাল ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। সো উই উইল শো দিস। জাস্ট দেখালাম যে এখানে কি করানো হবে। এখন আমি হরিজন্টাল যেটা হয় সেটা দেখাই। না, হরিজন্টাল কি? যে আপনার সেম কোম্পানি সে 2012 অথবা 2011, ঠিক আছে, এই দুটো ইয়ারকে কম্পেয়ার করা হবে। এই দুটো ইয়ারকে কম্পেয়ার করে আমরা বের করতে পারবো আসলে খারাপ না ভালো। সে ফর এক্সাম্পল দিস ইজ, এটা এতটুকু না লিখি, এতটুকু ফার্স্টে দেখেন 2010 and 2011, রাইট? অনেক বেশি নাম্বার, রাইট? কোনটা দেখবেন? একজন মনে করেন যে যেকোনো একজন কোম্পানির মালিক, মনে করেন আপনি কোম্পানির মালিক, বছরের শেষে আপনার কাছে নিয়ে আসা হলো, আপনার ফার্স্ট থিং কি দেখবেন? কোনটা দেখবেন? গ্র্যান্ড টোটাল কি বুঝে আপনি? আচ্ছা, এটা তো ব্যালেন্স শিট, আমি একটু ইজিতে চলে যাই, ইনকাম স্টেটমেন্টে বলি, ঠিক আছে? এখানে আপনি ফার্স্ট অফ অল কি দেখবেন? আপনার কোনটা দেখবেন? নেট প্রফিট। অ্যাজ আ কোম্পানি মালিক নেট প্রফিট। নেট প্রফিট, যে আমি পুরো বছর যে এত কষ্ট করলাম যে আমি কয় টাকা পাঠালাম। এখন সে দেখলো 2010 সালে সে 2,05,500 প্রফিট করছে, বাট whereas in 2011 he made a profit of 2,63,800। ভালো না খারাপ? ভালো, হতে পারে ভালো, বলবো না যে লাস্ট ইয়ার প্রফিট করলে এই ইয়ার ভালো প্রফিট করতে হবে, ইটস নট লাইক দিস। করোনা টাইমে অনেকে বলতে ভাই জিরো হলো খুশি, কোম্পানি বন্ধ না হলেই দ্যাটস এনাফ। মেবি তখন তাদের সেলস বেড়ে গেছে, সেটা হলো কি ফার্স্ট আমরা এটা যখন দেখে কোম্পানি মালিকরা ফার্স্ট এটা
রাইট? আমার টাকা আছে তো আমার কাছে আছে। এখন সে দেখবে কেন এই প্রফিটটা বাড়লো বা কেন এই প্রফিটটা কমলো বা কেন এই প্রফিটটা সেম অ্যাজ থাকলো, তখন আরো বেশি অ্যানালাইসিস করা হয়। ফার্স্ট থিং আমি দেখবো অবভিয়াসলি দ্য প্রফিট, তারপর যে জিনিসটা অ্যানালাইসিসে দেখা হয় সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট কি কেউ বলতে পারবেন? সব খরচ সহজে প্রফিট হবে। সরি, খরচ সবগুলো সহ। স্যার কোম্পানির ভিতরে যে সব খরচ হয় তা নেট প্রফিট কি? নেট প্রফিট Net profit হচ্ছে খরচগুলো বাদ দিয়ে। The gross profit. গ্রস প্রফিট হলো স্যার ওই সেলস থেকে স্যার ওই মানে ক্রয় সংক্রান্ত যে খরচগুলো বাদ দিয়ে দিলে ওই বাকি যা আপনার একটা প্রোডাক্ট বানাতে এখন মনে করেন দুই রকম খরচ আছে। একটা আছে আপনার ফিক্সড কস্ট, আর থাকতে পারে আমার ভ্যারিয়েবল কস্ট। নাও যখন আমি জিপি ক্যালকুলেট করি, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের মানে কি? এই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আমি সেল করলাম, এই প্রোডাক্টটা বানাতে আমার কত টাকা লাগছে। দ্যাট মিনস আমি যদি 20 লাখ টাকা প্রোডাক্ট বানাতে থাকি, সেই প্রোডাক্টটা বানাতে আমার 12 লাখ টাকা খরচ হচ্ছে। ওকে, এটাকে বোঝায় আপনার গ্রস প্রফিট, যে এই প্রোডাক্টটা আমার বানাতে 12 লাখ টাকা হলে আমার প্রফিটটা কত আসলো? 8,16,000। এখন কোম্পানির মালিক যে দেখবে যে এটাকে আমরা ইনক্রিজ করবো পার্সেন্টেজ, এখন আমি দেখবো যে এই জিনিসটা বানাতে আমার কি ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো। যখন আমি দেখবো 17.1% এই জিনিসটা, মানে আমার আগে বানাতে লাগলো আপনার গ্রস প্রফিট ছিল আমার 6,97,000, আমি বলি 7 লাখ, এখন লাগলো 8,16,000। অলদো বর্তমান স্যার এটা ভালো, কিন্তু আমার তো সেলসও বেশি হয়ে গেছে, তাই না? সেই টাইমে উই লুক ইনটু দ্য পার্সেন্টেজ, যে বললাম যে না আমার পার্সেন্টেজটা ভালো আছে, 17% আমার ইনক্রিজ করেছে। দ্যাট মিনস যে আমি আমার যে কস্ট অফ গুডস আছে বা আমি যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে আমার, সেটা আমি আরো এফিশিয়েন্টলি ম্যানুফ্যাকচার করছি। আমি চাচ্ছিলাম এটা দিয়ে আপনাদের চালাতে অ্যাসাইনমেন্টে, আনফর্চুনেটলি টাইম আসে না, অনেক ডে আউট করছেন আপনারা, এর জন্য আমরা ওই চ্যাপ্টারে যেতে পাইনি, বেঁচে গেছে। নেক্সট সেমিস্টার যারা আসবেন তারা আসবে, আমি এই চ্যাপ্টার আগে পড়াবো, নেক্সট সেমিস্টার 11 পেজটা আসে। যাই হোক, সো 70.1%, রাইট? আপনার ইনক্রিজ করবো আমরা হরিজন্টালটা যখন করব তখন উই লুক ইনটু 70.1%। তখন আমরা যখন দেখি যে when there is 70.1% we realize যে না, that means I have improved my production capacity, আমার প্রোডাকশন ক্যাপাসিটি আরেকটু এফিশিয়েন্ট হয়েছে। দেন আমি কি দেখবো? দেন অবভিয়াসলি লাস্ট বাট নট লিস্ট আমি আবার 26.5% আবার দেখলাম যে না ঠিক আছে, যদি আমার গ্রস প্রফিট ঠিক আছে, দ্যাট মিনস আমার 26.5টা ইটস লজিক্যাল, ইটস রেশনাল। আমার সমস্যা ফার্স্ট থিং অবভিয়াসলি গ্রস প্রফিটটা, আমার প্রফিটটা হলো নাকি, ঠিক আছে? যদি প্রফিট হয় আমার গ্রস প্রফিটের কি অবস্থা, ইনকাম স্টেটমেন্ট দেখলাম যে আমার গ্রস প্রফিট ইনক্রিজ করলো, দ্যাট মিনস যে আমার অবস্থা এটা ফেভারেবল পজিশন, আমার কোম্পানি ঠিকঠাক আছে না। তারপর আমরা when we look into ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আমরা কি দেখব? ইনভেস্টররা কারণ স্টক মার্কেট ইনভেস্ট আছে না, থাকবে না। আচ্ছা যাই হোক, ফিউচারে যখন স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য বাস খাবেন, তখন আপনারা স্টক মার্কেট ইনভেস্টার্সরা they look into balance sheet, they don't care about income statement, they look into balance sheet. Balance sheet কেন দেখো? balance sheet first thing আমরা কি দেখি? এই ফিগারটা কি দেয়? না এই ফিগারটা কি দেয়? টোটাল আছে Total asset. So my total asset increased, right? Yes, yes. By 2,40,000. খারাপ না ভালো? ভালো কেন বলো? The asset 15% বাড়ছে, এটা খারাপ না ভালো কিভাবে বলবো? এখন আমি খারাপও বলতে পারি, ভালো বলতে পারি। ভালো কিভাবে? আপনার অ্যাসেটের মধ্যে আপনার স্টক থাকে না, রাইট? এখন আমার তো কারেন্ট অ্যাসেটের স্টক আছে, তো আমি বলতে পারি যে তার মানে আমার স্টক বিক্রি হয়নি, আমার স্টক বসে আছে, তাই না? আমার স্টক বিক্রি, আমার স্টক পড়ে আছে, তখন এটা খারাপ। অথবা বলতে পারি আমি যেই পাওনা পাই মার্কেট থেকে, সে আমাকে টাকা দিচ্ছে না,
আমি মনে করেন আমার 55 ডেজের মধ্যে আমার টাকা ওঠার কথা, কিন্তু আমার 55% ডেজে টাকা উঠছে না, দ্যাটস মিন দেয়ার ইজ আ হাই পসিবিলিটি সেটা আরিফের মতো পাস করতে পারে, টাকা ফেরত দিবে না। হ্যাঁ, তখন এটা কনসার্ন যে আচ্ছা 15% বাড়ছে, কিভাবে 15% বাড়লো? আমি বললাম না যে বাড়লেই খারাপ, বাড়লে ভালো, 15% কোথায় বাড়লো আমি দেখবো যে ঠিক আছে, তার মানে আমি দেখবো 26.5% আমার প্ল্যান্ট অ্যান্ড অ্যাসেটে বিক্রি করবো। তখন আমি একটু রিল্যাক্স হতে পারি, আচ্ছা ঠিক আছে, তার মানে মেবি আমি বিল্ডিং কিনছি বা মেবি আমার নতুন গাড়ি মোটর ভ্যান কেনা হচ্ছে। তখন ইনভেস্টর বলে রাখি, তার মানে এই ইনক্রিজটা বাড়ানোর কথা হচ্ছে যে কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং। ইনভেস্টররা যখন দেখবে when they see this the plant and asset increase করেছে, that means the company will gonna be expanding itself share. কোম্পানি আরো বড় প্রোডাকশন ক্যাপাসিটি যাবে, তার মানে কোম্পানির কোনো বড় অর্ডার আসছে কোম্পানির কাছে, এর জন্য কোম্পানি আরো নতুন ফিক্সড অ্যাসেট কিনছে, তার মানে কোম্পানির ফিউচার সেলস বেড়ে যাবে, শেয়ার কিনবে। দিস ইজ হাউ ইনভেস্টার্স থিঙ্ক। তারপর আমরা দেখি যে এই 2,40,000 টাকা যে ইনক্রিজ করলো, টাকাটা আসলো কোথা থেকে? 2,40,000 টাকা যে ইনক্রিজ হলো, টাকাটা কোথা থেকে? টাকাটা কোথা থেকে আসে? আপনার যদি একটা ব্যাংক কিনেন, হ্যাঁ, আনলেস আপনি তাহমিদের মতো বড় লোক না হন, আপনি কিভাবে কিনতে পারবেন? আপনার নিজের গাড়ি যদি থাকে, হ্যাঁ, কিভাবে কিনবেন? আমরা গরিবরা লোন নিই, হ্যাঁ, তাহলে নিজে টাকা দিয়ে কিনি। আমাদের মতন গরিব যারা লোন নেয় তাদের লাইবিলিটি বেড়ে যায়, ঠিক আছে? আর যারা তাহলে মতো বড় লোক তারা নিজের টাকা দিয়ে কিনে, সেটাকে বলে স্টক সিকিউরিটি। ওকে, আপনি যখন একটা অ্যাসেট কিনবেন, আইদার ইউ গেট দ্য মানি ফ্রম দ্য ব্যাংক অর ইউ পে দ্য মানি ফ্রম ইউর ওন পকেট। এখন আমি বললাম কোথা থেকে টাকা দিচ্ছি, দেখলে বোঝা যায় কোথা থেকে টাকাটা দিচ্ছি। আমার লাইব্রেরি ইনক্রিজ করছে, লাইব্রেরি ইনক্রিজ করছে কত? 32 লাখ, 32,000। আর আমার ইকুইটি কত ইনক্রিজ করলো? 2 লাখ 8। তার মানে যে আমার যেহেতু ইকুইটি ইনক্রিজ করলো, 2,40,000 ইনক্রিজ করেছে, রাইট? টোটাল অ্যাসেট এই দুটো অ্যাড করলে 2,40,000 আসে না? তার মানে আমার ইকুইটি ইউজ করছে। ইকুইটি আমার এনাফ টাকা ছিল যেটা দিয়ে আমি আমার অ্যাসেটকে ফাইন্যান্স করছি। এই যেখানে হচ্ছে ফাইন্যান্স এক্সপেনশন প্রাইমারি বাই রিটেন আর্নিংস। তার মানে আমি রিটেন আর্নিংস দিয়ে আমার অ্যাসেট কিনেছি, আমার অ্যাসেট ইনক্রিজ করেছে বিকজ আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে অ্যাসেটটা কিনেছি। তখন ইটস এ হেলদি থিং, তখন ইনভেস্টররা আরো খুশি হয় যে তার মানে কোম্পানির এনাফ টাকা আছে টু বাই ইটস ওন অ্যাসেট রাদার দ্যান টেকিং আ লোন। ইনভেস্টর ডাজন্ট লাইক লোন। আমি লোন পছন্দ করবো? আমি যদি একটা কোম্পানি কিনতে চাই, আমি কোম্পানির লোন পছন্দ করবো না। তখন ইনভেস্টররা বলে যে ঠিক আছে, তার প্রপোর্শনালি তার ইনক্রিজ করেছে, লাইবিলিটি ইনক্রিজ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার ইকুইটিতে ইনক্রিজ করেছে, এবং আমার অ্যাসেটটা ইনক্রিজ করেছে আমার ইকুইটির টাকা দিয়ে, ঠিক আছে? দিস ইজ হোয়াট দ্য analysis of the investor look into when they invest in certain companies. Okay? এখন বুঝে গেছে? এটা হলো কি horizontal analysis. Horizontal analysis কি? যখন দুইটা বছর আপনি কম্পেয়ার করবেন, রাইট? Now vertical analysis. Vertical analysis কে বলতে হবে কি? Accounting backgrounds. Arif, accounting backgrounds. What's a vertical analysis? স্যার ভুলে গেছি। Good. Security কি বলবো? Just tell me. Vertical analysis পড়ানো হয় না। Okay, vertical analysis কি? আমরা একটা নাম্বারকে বেসলাইন করি। আমি ইনকাম স্টেটমেন্ট একটু দেখাই ফার্স্টে। একটা নাম্বারকে বেসলাইন করি। এখন মনে করেন আপনার সেলস হলো 100%। ডোন্ট ওয়ারি অ্যাবাউট সেলস রিটার্ন অ্যানালাইসিস। ধরে নেন সেলস আপনার নেট সেলস 100%। নাও বাকি যেগুলো আছে কত পার্সেন্টেজ অফ সেলস, কত পার্সেন্টেজ অফ সেলস সেটা আপনারা বের করবেন কিভাবে? এখন সে ফর এক্সাম্পল আপনাকে একজন যে কোনো মনে করেন আপনার কোম্পানির যে এমডি, সে আপনাকে বললো যে আমার এই সেলিং এক্সপেন্স, সেলিং এর অ্যাডমিনিস্ট্রেশন আমি খরচ করি, বা আমার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স যেটা আমার অ্যাডমিনের উপর খরচ হয়, আমার সেলসের কত পার্সেন্টেজ চাই? আপনি বলেন 5%। কিভাবে বের করলেন? দিস ডিভাইড বাই দিস। সেলসটাকে 100% ধরে বাকি যে খরচগুলো আছে সেলসের কত পার্সেন্টেজ সেটাকে বলেই ভার্টিক্যাল অ্যানালাইসিস, সেটার পার্সেন্টেজ বের করা। ওকে, এখন বললেন এগুলো কেন ইউজ করা হয় সেটা নেক্সট সেমিস্টার মোস্ট প্রবাবলি আপনার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কোর্স যদি আমি নিই তখন দেখাবো।
কেন এই অ্যানালাইজ করা তামিলের মন খারাপ হচ্ছে এবার নেক্সট সেমিস্টারে আসবে আচ্ছা যাই হোক সো 2010 এ কোম্পানি বলতে পারে যে 5.9% আপনার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ছিল আর 2011 এ আপনার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ডিক্রিজ টু 5%, রাইট? কোম্পানি বলতে পারে যে স্যার আমাদের ফিক্সড অ্যাসেটটা আমরা ফিক্সড এক্সপেন্সটা আমরা কমায় আনছি, কিন্তু তাই না, বেসিক্যালি তার সেলস বেড়ে গেছে। বিভিন্ন টাইপের অ্যানালাইসিস বিভিন্ন ভাবে করা যায়। স্যার আরেকটা এক্সপ্লেইন করবেন যে পার্সেন্টেজটা কিভাবে বের করব? পার্সেন্টেজটা কিভাবে বের করবেন? পার্সেন্টেজটা কিভাবে বের করবেন? আপনি আপনার সেলসটাকে অলওয়েজ 100% ধরবেন। দ্যাটস গোনা বি ইওর বেস লাইন। এখন বাকি যে এক্সপেন্সগুলো আছে আপনার সেলসের কত পার্সেন্টেজ এটা নেব। নাও সে ফর এক্সাম্পল ইফ ইউ ডিভাইডেড 104,000 বাই 20,97,000 ইউ উইল ফাইন্ড 5%, ঠিক আছে? সো আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আমার সেলসের কত পার্সেন্ট ইজ মাই অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, সেটাকেই বলে ভার্টিক্যাল অ্যানালাইসিস। যে সেলসটাকে আমি 100% ধরে বাকিগুলোর কত পার্সেন্টেজ আমার ধরতে হবে, ওকে? প্রত্যেকটা কি সেলসের সাথে সেলসের সাথে বেস কি বলবেন প্লিজ। সেলসকে 100% ধরে আপনারা বাকিগুলো থেকে বাকিগুলো ক্যালকুলেট করা হয়। বেসিক্যালি আপনার বেস লাইনটা আপনি সেলস ধরবেন, বাকিগুলো পার্সেন্টেজ দিয়ে অ্যাড করা হবে, ওকে? এতটুকু বুঝে গেছেন? Yes, এখন আমি যদি বলি নেট প্রফিট, আমার নেট প্রফিট কত, তখন বলতে পারি যে আমার বলে নেট প্রফিট সেলসের 1 টাকা আপনার যদি বাড়ে আপনার 12 পয়সা নেট প্রফিট বাড়ে। এটা কি এই বিষয়? আপনি যদি আমি যদি আরো ইজিলি বলি 100 টাকা সেলস যদি ইনক্রিজ হয় নেট প্রফিট কত এখানে? 12 টাকা 12.6%. You will say your net profit has increased by 12.6%. Okay? এটাই বিষয়। So I think what question ছিল যে say for example income from operations এই যে এখানে আছে ধরুন 4,59,000, so এই যে 21% sorry 21.9% যে পার্সেন্টে বের করা হয়েছে এইটা কি ওই যে টোটাল সেলসের সাথে কি ডিভাইড করা হয়েছে? জি। ডিভাইড করার পর এটা বের হয়েছে। ম্যাডামের প্রশ্ন কি ছিল? ছিল না। তুমি অন্যদের যাই তাহলে আমার ছিল স্যার, যাই আমার ছিল। বুঝছো অন্যদের প্রশ্ন ইন্টারপ্রিট করেছো। আমার ছিল। ম্যাডাম বলেন। লাস্টে যে নেট প্রফিট বের করলাম ওটা কি গ্রস প্রফিটের সাথে না। করতে হবে নাকি ওটা সেলসের সাথে? না না, এভরিথিং হ্যাজ টু ডু উইথ সেলস। Sales. সেল। এটা দিয়ে এটা ডিভাইড করেন কত আসে? মানে নরমালি যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি উই ক্যালকুলেট ফ্রম গ্রস প্রফিট টু ফাইন্ড You subtract it with the gross profit, হ্যাঁ। right? এখানে But আমি কিন্তু sales- percentage বের করি। আমি বলছি percentage বের করি। So when you find this 12.6%, হ্যাঁ, আপনার তখন মাথা থাকবে যে ঠিক আছে আমার প্রোডাকশন ক্যাপাসিটি আমি আরো 1 লাখ বাড়াতে পারবো, রাইট? 1 লাখ টাকা যদি বাড়ে তার মানে আমার সেলস কতটুকু বাড়বে? আমার 12,000 টাকা বেড়ে যাবে আরো। দ্যাটস হাউ ইউ ডু ইউর অ্যানালাইসিস। ঠিক আছে, আমার ক্যাপাসিটি আছে আরো 1 লাখ টাকা বাড়ানো, লেটস গো ফর ইট, আমার আরো 12% সেলস বেড়ে যাবে, প্রফিট বেড়ে যাবে। এটা বুঝা গেছে? বুঝতে পারছি। Okay. This is called horizontal analysis and vertical analysis. Now, income statement को आपने sales से divide कर दो. What you going to do with the when you have to do balance sheet? তখন কি করবে? তখন আপনি asset দিয়ে দেবেন. Okay? যখন income statement বানাবেন তখন you will divide it by sales, and যখন আপনি balance sheet করবেন you will divide it with total asset. Total asset কিন্তু current asset plus fixed asset. Okay? সেটা আপনার ফুল পার্সেন্টেজ থাকবে। এতটুকু বুঝতে পারছেন? সো হোয়াটস হরিজন্টাল অ্যানালাইসিস? এই সাইড থেকে ম্যাডাম একজন বলেন, বোনাস মার্ক কেউ বলেন হরিজন্টাল অ্যানালাইসিস মানে কি? স্যার আমি খুব ভালো একটা বুঝছি। আইবি ম্যাডাম, ম্যাডাম বুঝতে পারছি, চেহারা দেখে বুঝে দিচ্ছি। আচ্ছা, যখন আমি করি হরিজন্টাল অ্যানালাইসিস, ওকে, হরিজন্টাল অ্যানালাইসিসে আপনি দুইটা ইয়ার কম্পেয়ার করবেন। 2012 you will compare it with 2011. জামাকে কম্পেয়ার করবেন আরেকজনের সাথে, আরেকজনের জামার সাথে, সেটাকেই বলে হরিজন্টাল অ্যানালাইসিস। বুঝছেন? যে 2011 এর সাথে 2012 এর গার্লফ্রেন্ড কম্পেয়ার করবেন। 2011 সাথে 2012 কে যে আপনার আগের বছর আপনার জামা এরকম ছিল, এই বছর জামা এরকম হয়ে গেছে, ঠিক আছে? ওটাকে বলে হরিজন্টাল অ্যানালাইসিস। মহিলার এটাই বুঝবে। বুঝতে পারছেন যে আগের বছর কি ছিল, এটা বিয়ের আগে,
এটা বিয়ের পরে এটা বেস্ট ছিল স্যার যে ইউ রিমেম্বার মাই বার্থডে অফ 2011 2012 এ গেল বিয়ে হয়ে গেছে টু মেনি ডেটস ইনভলভ দেয়ার ইজ হলুদ দেয়ার ইজ বিয়ে দেয়ার ইজ এত মনে থাকে না আমি ইউ ফেস ইট ফিউচার বুঝছো হি রিমেম্বারস ইট বিকজ হি ইজ নট ম্যারিড ইয়েট এখন ওই সে লাস্ট ডে দিয়েছে আমরা টাকাতে লাস্ট ডে পর্যন্ত বাবা যখন বিয়েতে যাবে তখন বুঝবা যখন এসে কত হলুদ কোন বছর হয়েছে বলো হয়েছে একটা তখন বলো ভুল কেন মনে রাখবো ভুল তো কোনো একটা দরকার নেই যাই হোক এনিওয়ে এখন বুঝছেন হরিজন্টাল অ্যানালাইসিস মানে কি এখন তো বুঝছেন 2011 এ কি ছিল 2012 এ কি ছিল ভার্টিক্যাল অ্যানালাইসিস এটা বিয়ে বুঝলো ভার্টিক্যাল অ্যানালাইসিস হবে হ্যাঁ এটা বলতে এর উপর আছে যে সে তার বউকে এই টাকা ডায়মন্ড কিনেছে তুমি আর টাকা কম কিনে দিলে ঠিক আছে আরেকজনের ডায়মন্ড 100% আপনারটা 12% ভার্টিক্যাল অ্যানালাইসিস হবে যে আপনি সেলসটাকে আপনার মেজর ফিগার করবেন হ্যাঁ সেলসটাকে যতই সেলস হোক 100% ধরবেন রাইট এখন আপনার যে অন্য যে নাম্বারসগুলো থাকবে সেই নাম্বারসটা আপনি সেলস দিয়ে ডিভাইড দিবেন এখন মনে করেন এখানে আপনার টোটাল অপারেটিং এক্সপেন্সেস 3,57,000 ডিভাইডেড বাই সেলস ছিল 20,97,000 রাইট এটা বের করলে আপনি বের করে ফেলবেন যে ইটস 70%। এরকম সবগুলো নাম্বার আপনি আপনার সেলস দিয়ে ডিভাইড দিবেন ওকে সেলস দিয়ে ডিভাইড দিলে দেন ইউ গেট দিস পার্সেন্টেজ এটাকে বলে ভার্টিক্যাল অ্যানালাইসিস বুঝা গেছে আমি বুঝছি ম্যাডাম জামাইকে টানলে সবাই বুঝে আচ্ছা এখন গেল বিরক্তকর পার্টটা এখন আরেকটু বিরক্তকর পার্ট ফাইন্যান্সিয়াল রেশিও ক্লাসিফিকেশন নাও লিকুইডিটি বলতে কি বুঝেছিলাম So that দায় টোটাল দায় ওই পরিমাণে শর্ট টার্ম পরিশোধ করার শর্ট আপনার শর্ট টার্ম যে লোনগুলো আছে এখন মনে করেন যে আরিফ বললো রাজকে ভাই আমাদের 10 দিনের জন্য টাকা দেবে এখন আরিফ কি চিন্তা রাজ কি চিন্তা করবে ওরা যে 10 দিনের জন্য টাকা দিব ওর কি টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আছে না টাকা নিয়ে তো বাইক নিয়ে ঘুরতে চলে যাবে রাইট তো এই টাকাটাকে ওকে দেওয়ার আমার ক্যাপাবিলিটি আছে ব্যাংক সবসময় আপনাকে লং টার্ম লোন দিবে না ব্যাংক আপনাকে শর্ট টার্ম লোনও দিবে আমরা এটাকে বলি এসওডি লোন সিকিউরড ওভারড্রাফট লোন হ্যাঁ তখন যখন ব্যাংক আপনাকে টাকাটা দিবে তখন ব্যাংক উইল লুক ইনটু ইওর লিকুইডিটি যে তার ক্ষমতা আছে নাকি হ্যাঁ হতে পারে যে আপনার ধাম করে অনেক টাকা জরুরি কিন্তু আপনার কাছে এনাফ র ম্যাটেরিয়ালস আছে হ্যাঁ বা এনাফ মনে করেন যে অ্যাকাউন্ট রিসিভেবল আমরা যেটা বলি যেটা আপনি টাকা পাবেন মেবি আপনি এখন টাকা পাচ্ছেন না যারা মনে করেন গভর্নমেন্ট প্রজেক্ট করছে তারা অনেকে টাকা পাচ্ছে টাকাটা আটকে আছে গভর্নমেন্টের তারা এখন গভর্নমেন্ট এখন তারা তাদের অপারেশন কিভাবে চালাবে এই ব্যাংক ওভারড্রাফট ব্যাংক বলে ঠিক আছে সে তো অলরেডি ব্যাংক গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকা পায় আমি তোমার 1 লাখ টাকা দিই 1 লাখ টাকা দিয়ে আপাতত চালাবো ঠিক আছে আর তুমি যখন টাকা দাও আমাকে ফেরত দিয়ে দিবে সেটা কি বলে লিকুইডিটি অ্যানালাইসিস এখন লিকুইডিটি অ্যানালাইসিস কিভাবে করবে সেটা কয়েকটা রেশিও আছে সেটা একটু পরে দেখাচ্ছি প্রফিটেবিলিটি একটু আগে শিখালাম প্রফিট যে আপনি নেট প্রফিট দিয়ে ডিরেক্ট ডিভাইড করবেন ডিভাইড বাই সেলস করলাম না 12.6% দ্যাট শোস ইওর প্রফিটেবিলিটি যে আপনার প্রফিটেবিলিটি ওই পিরিয়ডের জন্য কি অবস্থা এন্ড নেক্সট কামস টু সলভেন্সি সলভেন্সি বোঝায় যে আপনার কোম্পানি কি এখন আপনার কোম্পানির জন্য যে সে ফর এক্সাম্পল 5 ইয়ার্স এর জন্য একটা লোন দিল একটা ব্যাংক এখন এই 5 ইয়ার্স পর যে আপনি আমাকে টাকা দিতে পারবেন আপনার যে এত ক্যাপাবিলিটি আছে সেটাই এই সলভেন্সি রেশিও দিয়ে ব্যাংকসরা বের করে এখন কিভাবে এইসব রেশিওগুলো ক্যালকুলেট করা হয় Now, first thing comes to your liquidity ratio. Okay? Chapter ratio. Current ratio, acid test ratio, accounts receivable turnover, inventory turnover. এগুলো কি? আরে এগুলো কি?
ভাই সব কিছু থেকে বলে রাখা যাবে কারেন্ট রেশিও মানে কি গ্রস মার্কস তার অনুপাত হ্যাঁ তার অনুপাত মানে কি কারেন্ট রেশিও কি বোঝায় ফর্মুলা কি কারেন্ট রেশিও কে বলে এটা ইয়েস স্যার আমার very good current asset divided by current liability what's the asset test ratio means current asset current liability সাথে সাথে আরেকটা জিনিস add বা subtract করে minus stock okay now current ratio আমি একটু ব্যালেন্স শিটে চলে যাই আপনাদের যে কোনো ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট বের করে যে কোনো কিছুর একটা অ্যানুয়াল রিপোর্ট বের করে আপনার একটু বিচ্ছিরি কিছু নাম্বার দেখবেন ঠিক আছে এইসব বিচ্ছিরি কিছু নাম্বার দেখবেন এই বিচ্ছিরি নাম্বারগুলো থেকেই বের করতে হবে কারেন্ট রেশিও কি বোঝায় কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই এইগুলো একটু মাথায় রাখেন এগুলা ফরজ আসবেই কারেন্ট রেশিও current assets divided by current liabilities. Now current ratio, current asset divided by current asset কোনগুলা? একটা আছে নাকি ভিডিও করতেছো নাকি ফোন টিপতেছো? না স্যার ভিডিও করতেছো? তো ছবি তো এইদিকে আছে, ছবি তো ওইদিকে আছে। ফার্স্টে আছে না, না, কারেন্ট আছে ওই তো ওখানেই আছে। দুইটাই চ্যাট আমরা করছি। ফোনটা টেবিলে রেখে চ্যাট করছি। স্যার আপনি হোয়াটসঅ্যাপে যেটা দিচ্ছেন ওইটা চলতেছে না। চলছে না আবার দিব সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ নাও শর্ট রানের জন্য লিকুইডিটি রেশিও কি বোঝায় শর্ট রান লং রান নাকি ঠিক আছে যে এই এক বছরের মধ্যে শর্ট রান বোঝায় যে এক বছর বা 6 মাসের মধ্যে কোম্পানির কি অবস্থা কোম্পানি কি চাপে আছে তখন আপনি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস সে ডিভাইড করবেন ডিভাইড করে দেখবেন যে আপনার আসলে কি আসে এই রেশিওটা মানে কি এটা বের করতে পারেন সবাই বের করতে পারবে হ্যাঁ কিন্তু এই রেশিওটার মানে কি 2.96 তো ওয়ানটা স্যার আদর্শ মানে 61 লেয়ার এটার মানে কি ও স্যার আদর্শ মানে 2.9 times more of asset compared to এক্স্যাক্টলি ভেরি গুড আপনার 1 টাকার লোন যদি থাকে তার এগেইনস্টে আপনার সেই 3 টাকায় মিলিয়ন এটা 2.96 এর টাকা আছে এনাফ টু পে অফ ইওর 1 টাকা লোন ওকে না এখন কিছু কোম্পানি আরিফের মতো কোম্পানিরা এটাকে ম্যানিপুলেট করে কিভাবে করে কারেন্ট অ্যাসেটের মতো স্টক আছে রাইট ইচ্ছা করে অনেক স্টক কিনে রাখে স্টক কিনে তার কারেন্ট অ্যাসেট রাইট কারেন্ট অ্যাসেট বাড়া দিলে কি হবে এখন যদি ব্যাংক বলে যে তুমি যদি তোমার স্টক বিক্রি না করতে পারো আমার টাকা ফেরত আমি স্টক বিক্রি করে টাকা নিব রাইট বাড়াই দিলে স্যার ওই মানটা কমে যাবে তখন আমরা কি করি তখন আমরা বের করি অ্যাসিড টেস্ট রেশিও জোরেতে আসছে না এখন সেভর দেখো এটা কি ভালো না খারাপ স্যার এটা ভালো ভালো শিওর ভালো ইয়েস স্যার ভালো কেমনে ভালো আমার ঋণ আছে 1 টাকা আমার হাতে আছে 3 টাকা আচ্ছা এখন মনে করেন লাস্ট ইয়ার 6 বছর ভালো রাইট ইয়েস স্যার এটা মনে করেন 2011 ঠিক আছে এখন 2010 এ কোম্পানির একই রেশিও ছিল 3.20:1 এখন ভালো না খারাপ এখন খারাপ স্যার খারাপ এখন ভালো না খারাপ খারাপ স্যার এখনো ভালো কিন্তু আগের থেকে খারাপ খারাপ এখনো ভালো অবস্থায় কিন্তু আগের থেকে খারাপ ওকে ইন্ডাস্ট্রি বা আমরা বলি যে আইডিয়াল কারেন্ট রেশিও হচ্ছে 2:1 এক Yes, sir. এক টাকার লাইবিলিটির এগেইনস্টে ইউ মাস্ট হ্যাভ 2 টাকা ফর ইওর অ্যাসেট আমরা এটাকে বলি আইডিয়াল রেট যে ডাবল অ্যাসেট থাকা কম্পেয়ার কিভাবে করি আমি জাস্ট এইটা যে দেখানো হচ্ছে যে সব সময় যে ফিগারটা দেখলেই ভালো পজিটিভ বলেই ভালো সেটা না আগে এই ইয়ারের সাথে কম্পেয়ার করতে হবে রাইট ওকে এখন তাহমিদ সব ডেট মনে রাখে শুধু এটা বলে এখন জেনে যে বলতো তামিম ভালো ছেলে সেটার বেসিস না এখন মনে করেন অন্যরা আরো ডেট মনে রাখতে পারে
ও কম্পেয়ার করে রাইট, বা অন্যরা অনেক কম ডেট করে রাখতে পারে, সেটা লিখে কম্পেয়ার করতে হয়, যেটা অবভিয়াসলি যে করে করো না বেশি কথা আমি জানি না এনিওয়ে যে রাত ধরে করে। আচ্ছা যাই হোক জোক জাস্ট মজা করছি। আচ্ছা না এখন মনে করেন যে একটা এক্সাম্পল যে কোম্পানি যে এখন আপনি ইয়ারলি কম্পেয়ার করবেন। এখন মনে করেন যে এটা কোম্পানি এ রাইট, এখন কোম্পানির বি রেশিও ইজ 3.20:1 কোম্পানির বি, আপনি কাকে লোন দিবেন? উইল ইউ গিভ টু কোম্পানি এ আর কোম্পানি বি? বি কে দিবেন রাইট। তখন আমরা বলতে পারি যে কোম্পানির বি অবস্থা আরো ভালো, ব্যাংক উইল চুজ কোম্পানি বি ওভার কোম্পানি এ। ওরা একই, এখন এমন না যে আপনি স্কয়ার ফার্মাসিউটিক্যালকে আপনি ওয়েস্টিনের সাথে কম্পেয়ার করবেন, নট লাইক দিস। সেম কোম্পানি হতে হবে, সেম ইন্ডাস্ট্রির কোম্পানি হতে হবে। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে কম্পেয়ার করবেন অবভিয়াসলি বেক্সিম করবেন, অবভিয়াসলি আপনি রেডারের সাথে কম্পেয়ার করবেন। ওকে, সেম ইন্ডাস্ট্রি সেম ইন্ডাস্ট্রিতে কম্পেয়ার করলে দেন ইউ গেট দ্য এক্সাক্ট ফিগার। এটাকে বলে কারেন্ট রেশিও। না ম্যাডাম বুঝতে পারছেন? না বুঝছি, সিভিটা ঢুকান, ভিতরে ঢুকান সিভিটা, তার সিভিটা এটা বুঝবো। এই না রাতে রে তো আচ্ছা anyway যাই হোক ওকে। নাও ইন অ্যাসিড টেস্ট রেশিও এতটুকু বুঝছেন কারেন্ট রেশিওটা? Yes, sir. Now let's look into the acid test ratio, যেটা আপনাকে আরেকটু বেটার পিকচার দিবে যে আসলে কোম্পানি ইজ ইন আ গুড পজিশন আর না। নামটাই বলবো অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট করা টেস্ট হবে। এখানে আপনি তিনটা জিনিস করবেন, আপনি শুধু স্টককে মাইনাস করার জিনিস না, আমরা মাঝে মাঝে এখানে আরো জিনিসপত্র মাইনাস করি। ভুল করে আসছে এটা আমাদের বস করি, ছাড়ে ছিল আমাদের বস করি আমাদের আবার বস Sir, nice. তো বলছি যাই হোক in acid test ratio তিনটা জিনিস always add করবেন। The most free liquid acid. Now what's a liquid acid means? Liquid acid বলতে কি বোঝায়? পানি acid. Sorry? Not short term, that can be easy turned into cash. যেটাকে easily cash এ convert করা easy হবে। এখন cash তো cash ই। Check. ফ্লো অফ গ্যাস No. মানে ক্যাশ মানে লিকুইড অ্যাসিড বা যে জিনিস যে অ্যাসিডটাকে আপনি তাড়াতাড়ি ক্যাশ, এখন মনে করেন আপনার একটা কিডনি লাগবে, হ্যাঁ আপনার কিডনি দিতে হবে। এখন আপনাকে বললো যে আপনার কাছে মনে হয় একটা পুরো অ্যাপার্টমেন্ট আছে, হ্যাঁ আপনি কি অ্যাপার্টমেন্ট 2 ঘন্টার মধ্যে বিক্রি করে আমাকে কিডনিটা দিতে পারবেন? না। কিন্তু আপনার কাছে ক্যাশ আছে, সেটা আপনার লিকুইড অ্যাসিড না, যেটা জিনিসকে বা আপনার কাছে একটা স্টক আছে, স্টক মার্কেট এই বলবেন যারা ডিএসসি তে ইনভেস্ট করে স্টক হয় তারা ওই সকালে বিক্রি করে তাদের টাকা করে করতে হবে না। যে জিনিসটাকে আপনি তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করতে পারবেন সেটাকে বলে লিকুইড অ্যাসিড। ওকে, ক্যাশ তো অবভিয়াসলি দ্য বিগেস্ট লিকুইড অ্যাসিড, এর থেকে বড় লিকুইড অ্যাসিড হয় না ক্যাশ। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল, দিস থ্রি আর দ্য লিকুইড অ্যাসিড। এখন ব্যাংক কি দেখবে? ব্যাংক কি বলবে যে আমি তোমাদের টাকা দিলাম, তোমার লিকুইড অ্যাসিড কি অবস্থা, যে তুমি যে আমার টাকা ফেরত দিবা, তোমার স্টক দিয়ে আয়রন কেয়ার তোমার স্টক আছে না কিনে, তোমার স্টক 1000 কোটি টাকার স্টক থাকতে পারে কিন্তু স্টকটা কোনো কাজে না যদি বিক্রি না করতে পারে, তাই না? এখন মনে করেন যারা রুটি বানায় তাদের স্টক কয়দিনের মধ্যে শেষ হয়? 3 দিন, 2 দিন থেকে 3 দিন। এখন আপনার কাছে 10 কোটি টাকার স্টক আছে কিন্তু আপনার লোনের ভ্যালু লেগে 6 মাসের জন্য, তো ব্যাংক বলে আপনার স্টক দেখবে 3 মাস করে নষ্ট হয়ে যাবে, তাই না? তো ব্যাংক তখন বলে স্টকগুলো বাদ দাও, তোমার কাছে লিকুইড অ্যাসেট কি আছে? ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল, এই তিনটা জিনিস অ্যাড করে সি, ইজিলি বলা যাবে সিআইএ। স্টক কখন মাইনাস করে সরি, স্টক এখান থেকে মাইনাস করে কখন স্টক তো মাইনাস করে, আমি সব ভরি স্টক মাইনাস করব। বাট এমনি আপনি হ্যাঁ আপনি কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক করেন, রাইট? হ্যাঁ, এখন দ্য রিজন আই ক্যান মাইনাস সাবট্রাক্ট দ্য স্টক বিকজ আপনি প্রিপেড এক্সপেন্স কে ধরবেন না। ওকে, আমি যদি এখন বলি যে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক করবে তখন মানুষের কি প্রিপেড এক্সপেন্স ধরে ফেলবে। প্রিপেড এক্সপেন্স আপনি আগে আপনাকে অগ্রিম টাকা দিয়ে দিচ্ছেন, তাই না? এটা তো আপনার লিকুইড অ্যাসেট না। দ্যাটস ওয়াই আই ডিডন্ট শো দ্য
দিস ফর্মুলা যে কার্ড আছে মাইনাস স্টক, আমি যে জিনিসটা অ্যাড করতে হবে সেই জিনিসগুলো আমি দেখাবো। ওকে, যে ক্যাশ, ক্যাশ, your short term investment and your accounts receivable. Easily remember কি করা যায়? CIA. CIA শুনছেন? ম্যাডাম শুনছেন CIA? আচ্ছা, যাই হোক, এই তিনটে জিনিস আপনারা অ্যাড করবেন, ডিভাইড বাই your current liabilities, all your current liabilities. ওকে, অ্যাড করলে you will find your asset test ratio. Usually the ideal asset test ratio আমরা ধরি 1:1. 1 টাকা লাইবিলিটি এগেইনস্টে 1 টাকার অ্যাসেট। ওকে, ভালো না খারাপ? ভালো কেমনে কেমনে ঠিক না? তাই কি বুঝে না? তুমি যদি কম্পেয়ার করতে, বাইক যখন কিন্তু কম্পেয়ার করো না, বাইকের দাম যদি 50,000 টাকা হয়, অন্য বাইকের দাম যদি 80,000 টাকা হয়, তুমি বলো স্যার 50,000 টাকা কিনে এটা কম দাম না, তুমি কম্পেয়ার করো, রাইট? যে ইজ ইট বাই ভ্যালু ফর মানি অর নট, ঠিক আছে? যে 80,000 টাকা যে কি করে তোমার ভ্যালু নাকি, ঠিক ভ্যালু আছে নাকি, ইউ নিড টু, কখনো যদি এভাবে বলে এটা ভালো না খারাপ এভাবে আমরা বলতে পারবো না। ইউ নিড টু কম্পেয়ার আইদার উইথ ইউর প্রিভিয়াস ইয়ার অথবা একই ইন্ডাস্ট্রি সেম কোম্পানি। এখন দেখেন যে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মানে কি, যে এই ইন্ডাস্ট্রিতে যত কোম্পানি আছে সবারটা অ্যাড করে ডিভাইড করে বলি যে ইউজুয়ালি মানুষের এই টাকাটা থাকে, এরকম অ্যাসেট টেস্ট রেশিও থাকে। বাট আমার কোম্পানির অ্যাসেট টেস্ট রেশিও এরকম, এখন বলতে পারি যে আমারটা ভালো। ওকে, আবার এটাও বলতে পারি যে লাস্ট ইয়ার থেকে খারাপ হয়ে গেছে, লাস্ট ইয়ার ছিল 1.34, এখন টু 1। তো ব্যাংক মাইট বি বলতে পারে যে আচ্ছা মেবি ইন্ডাস্ট্রিটা গোয়িং ডাউনওয়ার্ডস, মেবি ইন্ডাস্ট্রিটা এখন খারাপ অবস্থায় যাচ্ছে, এই টাইমে এত টাকা লোন দিও না, হালকার উপর লোন চাও, ঠিক আছে? আরে বুঝে গেছে? Now it comes accounts receivable turnover ratio. What's the accounts receivable turnover ratio? No. Accounts receivable turnover. আপনার যে সেলস গুলো হচ্ছে তার কত টাইমস আপনি মানুষকে থেকে টাকাটা পাবেন, কত টাইমস? 10.2 টাইমস। এটা বোঝায় কি? 10 বেশি ক্লাস না না, 10 গুণ বেশি না। আপনি যখন না 10 মাস 2 দিন এরকম বোঝাচ্ছে 10 মাস 2 দিন না, 10.2 টাইমস মানে কি একটু কেউ বলতে পারবেন? So, এটা কি মানে 10 বছর 10টা কিস্তি যেরকম এরকম টাইপের? টাইম টাইমস তো সময় না, ওই টাইমস না ম্যাডাম, 2 মাসে 10 তারিখ ওকে ক্লাসে না আসলে বুঝলেন না। লেয়ার বোনাস কোশ্চেন, বোনাস মার্কস কাপড় আরে, বসেন। কাপড় যাও যাও, কালকে ওরিয়েন্টেশন আচ্ছা, ওই যে আমাদেরকে একটু আগে ইয়ে বলছিলেন না যে সবাই বাইরে ইয়েটা বলার জন্য ইন্ট্রোডিউস ইউরসেলফ, ওকে বলার তো তো ছিল না স্যার। কখন স্যার আমার বাস খেলা দিল। না, ওকে কালকে ওরিয়েন্টেশন পাশে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ওরিয়েন্টেশনে সবাইকে বলছি সবাই কাপড় মতন হবে না, ক্লাস আসে না যে আচ্ছা ইভেন্ট করে, কিন্তু ইভেন্টে মানুষকে মেরে ফেলে। স্যার আমার বেশি স্যার তুমি ভলান্টিয়ার ছিলা, ইউ আর সাপোজ টু লুক আফটার। স্যার আমি তো কমিটির না, এই যে কমিটির এই যে লিডার আছে, এই যে লিডার আছে। আচ্ছা যাই হোক, মানুষ মারছো সেটা বিষয় না। আচ্ছা স্যার একটা মরা নেছে মরলে একটা আধা ঘন্টা তো হইছে 40 পার্টি স্যার আমার লাভের ইভেন্টে কখনো হয় না। আচ্ছা যাই হোক, তোমাদের কি ভলান্টিয়ার ইভেন্ট করবে? যাই হোক, কাছে করে আচ্ছা 10.2 টাইমস হচ্ছে যে আপনার যে সেলসটা আছে, আপনি যে রিসিভেবলটা আছে আপনার, মনে করেন 1 টাকা রিসিভেবল এগেইনস্টে আপনার 10% 10 টাইমস বেশি সেলস হচ্ছে। হ্যাঁ, এখন এই রিসিভেবলটাকে আপনারা যে বলেন ডে, আমি যদি
এই ফিগারটা যতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনি 365 দিয়ে যদি 10.2 কে ডিভাইড করেন কত আসে দেখেন তো? 36 পয়েন্ট সামথিং আসবে। একটু ডিভাইড করে দেখো কত আসে। 35.7 সরি 35.7 35, আমি 35 বলবো, ঠিক আছে? 35 ডেজ। তার মানে আপনি যেই লোনটা, সরি, আপনি যেই সেলটা করছেন তার 35 ডেজ পর আপনি টাকাগুলো পাচ্ছেন, বুঝছেন? 10.2 times doesn't make sense to me. আমার কাছে সেন্স মেক করে না। যখন আমি 365 দিয়ে ডিভাইড করি 10.2, that does it make sense to me যে আমি আমার সেলস হওয়ার 35 ডেজ পর টাকাটা পাচ্ছি। তো ওভাবে আমি আমার যে ম্যাম ফোনটা ভিতরে রাখি, ক্লাস দেরি করে আসলে ফোনটা পরে রাখি, ইভেন্ট পরে আসবে। ক্যালকুলেটর কি করছো? পরীক্ষার সময় কিন্তু নো, আপনারা কিন্তু ফোন ইউজ করতে পারবেন না ক্যালকুলেটর, প্লিজ ইউ নিড টু ব্রিং ইউর ক্যালকুলেটর। আবো বুঝছো, ক্যামেরা ভিডিওর ক্যালকুলেটর নিও, বুঝতে পারছো? সে ক্যামেরা জানি ভার্সিটি থেকে ভার্সিটি কোন দুটো ক্যামেরা? ভার্সিটি কোন ভার্সিটি দেয় ক্যামেরা? রক্ত দেয় ক্যামেরা? কিচ্ছু দেয় না। আমাদের রক্ত পর্যন্ত নিয়ে গেছে এসএসসি ক্লাব। আমরা দেই রক্ত নিয়ে যাই। ওই যে এসএসসি ক্লাব, কোন সোশ্যাল সার্ভিস ক্লাব থাকলে বলো, জেড ম্যামকে বলো, ম্যাম রক্ত নেন। যাই হোক, এনিওয়ে, আপনারা যখন এই যে নাও এই জিনিসটাকে এক্সপ্লেইন করি, ওয়াজ অ্যাকাউন্টস অ্যাভারেজ অ্যাকাউন্টস নেট অ্যাকাউন্টস রিসিভেবল, কে বল বুঝে এটা নেট অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? লাস্ট ইয়ারের ক্লোজিং স্টক, কোথায় গেল ক্লোজিং স্টক? আগে যাচ্ছি, অ্যাকাউন্টস রিসিভেবল, লাস্ট ইয়ার অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস দিস ইয়ার অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই 2, ওকে? এটা বের করলে আপনি অ্যাভারেজ নেট রিসিভেবল বের করবেন, তখন ক্রেডিট সেলস যদি আপনি ডিভাইড করেন দেন ইউ গেট দ্যাট নাম্বার। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস নাম্বার, আমি আপনাকে বলবো ডেজ ইন কালেকশন বের করে দিতে হবে। ডেজ ইন কালেকশন, ডেজ ইন কালেকশন মানে কি? যে আপনি যে সেল করলেন, আজকে যে টাকা জিনিসটা সেল করবেন তার 35 ডেজ পর আপনি টাকাটা পাবেন। সো আপনি আপনার বাজেটটা অ্যাকর্ডিংলি করতে পারেন, ওকে? যেমন ধরুন প্রতি মাসে আপনার 1 লাখ টাকা লোন রিপেমেন্ট করতে হয়, ঠিক আছে? তো আপনার চিন্তা করতে হবে যে নেক্সট মাসে 1 লাখ টাকা রিপেমেন্ট করতে হলে আমার এই মাসে অ্যাট লিস্ট 3 লাখ টাকা সেল করতেই হবে, নাহলে আমি এই 1 লাখ টাকা রিপেমেন্ট করতে পারবো না, ওকে? এবং আমার 35 ডেজ পর যেহেতু আসবে, তার মানে কি 1 মাস পর আমার টাকাটা আসবে। আমি আমার ওভাবে প্ল্যানিংটা করতে হয় যে কোম্পানিজ উইল মেক শিওর যে এটা যত কমাতে পারে তত লাভ কোম্পানি, যে তার মানে আমার টাকাটা বেশি দিন মার্কেটে ঘুরতেছে না, ওকে? এটা বুঝতে পারছেন? এটা ছবি তুলতে পারবেন, কারণ এটা আমার মনে হয় এখানে দেওয়া হয় না। যে ডেজ ইন কালেকশন, আমি আপনাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার জিজ্ঞেস করবো না, আই উইল আস্ক ইউ ওয়াজ ডেজ ইন কালেকশন। যারা যারা ছবি তুলছে তাদের দেখো তারা ওই মাসটা ভুল ঠিক করতে পারছে না। Days in collection, ছবি দিলা ছবি 10.2% के 10.2 times के C365 दे you will divide by 10.2 times। বুঝে ছবি তোলা? জি। আচ্ছা, এখন এটা ভালো না খারাপ? 35 days কম্পেয়ার করতে হবে। exactly compare করো। ও না, এটা অ্যাকচুয়ালি আছে দিয়ে দিছি। Okay, now average collection period, okay? Days in collection ও বলতে পারেন, average collection period ও বলতে পারেন। অ্যান্সারটা কি পয়েন্টে রাখবো নাকি ওভারঅল করে দেব? Sorry? অ্যান্সারটা কি পয়েন্টে রাখবো না ওভারঅল করে দেব? কি বলে? ওভারঅল Overall করে দেব। You can make it 35 days, but যেহেতু এখানে 7 আছে, you just make it 36 days, okay? Next, আর days এ তো আপনি বলবেন বলতে পারেন ওই দুপুরে পাবো। But you can keep it 2 decimal places, that's fine. If that doesn't matter, you can keep it 2 decimal places. Okay, I will accept both. Alright, এটা বুঝতে পারছেন? I will ask you this, I won't ask you average, but average এটা বার করার জন্য obviously if you find out this you have to do this. Now, inventory turnover. What's the inventory turnover? That's the formula. But what's the inventory turnover means? So how long does stock stays in the storage?
হাউ লং দ্য স্টক, দ্যাটস দ্য ডেজ, সেটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট একটা টাইমস আছে, যে কারেন্ট সেলস আছে বা যে কারেন্ট ইনভেন্টরি আছে সেটা দিয়ে আপনি কত টাইমস বেশি সেলস করতে পারবেন। আমি এখন এখানে দেখাই এটা সেম মানে 2.3 টাইমস। এখন যে ইনভেন্টরি আছে সেই ইনভেন্টরি দিয়ে আপনি কারেন্ট সেলসে 2 টাইমস বেশি সেলস করতে পারবেন। বের করতে হবে কত দিনে আমরা বের করব, এটা বেচতে পারবো। কত দিনের মধ্যে আপনারা এই ইনভেন্টরিকে ইউ টার্ন ইনটু আ সেলস। সেম থিং আপনারা যে যখন এই 3.2 টাইমস বার করবেন, ইট ডাজন্ট মেক সেন্স টু মি, ওকে? দ্য মেক সেন্স টু মি ইজ দিস, you divide it by 365 days। তার মানে এখন যে ইনভেন্টরি আছে সেই ইনভেন্টরি দিয়ে আপনি কারেন্ট যে সেলসটা 12 লাখ সেলস যদি অ্যাচিভ করতে চান, আপনার 160 ডেজ এর মধ্যে ইউর ইনভেন্টরি উইল বি ফিনিশ। মানে এখন যে ইনভেন্টরি আপনার হাতে আছে সেটা যদি আপনি পুরোটা ইউজ করেন, আপনার 160 ডেজ এর মধ্যে আপনি 12 লাখ, যে 12 লাখ সেলস আছে আমার 12 লাখ সেলস আপনি রিচ করতে পারবেন, ওকে? So this two ratio is very important for manufacturing companies, okay? ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট দিবে, Sorry, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট দিবে। the manufacturing account এখন দিব না, যখন ম্যানেজার অ্যাকাউন্টিং দিব তখন দিব, যদি পয়সা থাকে, যদি পয়সা থাকে নেক্সট সেমিস্টার ইনশাআল্লাহ, যদি সদস্য না না তোমরা বলো সচিব স্যার এখানে আছে স্যার কে দিবে? আল্লাহ সাসাই আছে বিরক্ত বিরক্ত আচ্ছা, লাস্ট অ্যানালাইসিস এটা পর আমার সত্যি স্যার আমাদেরও নাই স্যার কিসে অ্যাকাউন্টিং এ না উনি নেবেন, আমি সেটা উনি এমবিএ মেজর অ্যাকাউন্টিং আমার সাথে, আমি অ্যাকাউন্টিং বেসিকে আমি নিই। সবাই তো অ্যাকাউন্টিং না, সবাই কথা শুরু করে না ও যে কাপড় ফোনে চ্যাট করতেছে, ও নিবে, স্যার আপনি বলেন। আমি নিব। সালেম ভাই তো বিজনেস স্টাডিজ তো আর না, বাংলা স্টাডিজ তো আর মেজর না না আপনি ঠিক আছে। আমি এই মাত্র যাই হোক, প্রফিটেবিলিটি রেশিও এটা একটু ইজি, একটু কুইকলি নিয়ে এখানে চারটা থাকে। আরে বাবা এতগুলো প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, রিটার্ন, এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট দিলে বেস্ট হবে। কি এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট দিলে বেস্ট তো হবে। দেন স্যার পরীক্ষা করে দিও না নেক্সট সেমিস্টার যারা থাকবে তাদের দেবো। তো পাস করে দেবো দেখে সব করতে গিয়ে যে অবস্থা তোমাদের জান পান সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, now profit, net profit margin, okay, আস্তে 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 কম্বিনেশন ক্লাস, রাইট? তোমার ক্লাবের লোক কমিউনিকেশন ক্লাস ঠিক করো। নাকি কি প্রফিট ওটা কি ফটোগ্রাফি স্যার কমিউনিকেশন স্যার এই যে ফটোগ্রাফি আমি দিয়েছি স্যার। ওই সে প্রেসিডেন্ট বসে আছে গোয়া ক্লাবে। আচ্ছা, শুধু আকাশ বাতাস সূর্য উদয় সূর্যের ছবিগুলো হাওড়ি। তুমি কি করো না তো সূর্য এমনি উঠতেছে। এটাই তো স্যার। সে সকাল 5:30 মেঘনা ব্রিজের সামনে গিয়ে মেঘনা ব্রিজের ওই স্যার, আমি কি হয়ে যাবে জানি ছবি। না। আরে, আপনি তো মেকআপে জেনে নেবে। কোন থেকে গেছিলে তুমি? কোন বিজয়? আমি বলে এই ছেলে খাওয়া কাজ নেই, সকাল 6টা দিয়ে গেছে। কোন ব্রিজে ছিল এটা? স্যার আরে কোন বাসায় বিজয়? যাওয়ার সময় ওই মেহরবানি ফ্লাইওভার। ও মেহরানি ফ্লাইওভার। যাই হোক ওটা ডিপের হলো ছবি। আচ্ছা যাই হোক, স্যার তো সকালে বেরোনো আমি বেরোলে রাত্রে বেরোবো। ও বাসায় ব্যাক করতেছিলাম নিজেরা নিজে পচাতে আচ্ছা যাই হোক, এখন যেটা বলছিলাম প্রফিট মার্জিন ভেরি ইজি। একটু আগে শিখলাম নেট সেলস দিয়ে ডিভাইড করার জন্য, यस স্যার রিমেম্বার সেটা হলো কি নেট প্রফিট মার্জিন। ওই যে ওইখান থেকে আমাকে বের করতে হবে তো নেক্সট শনিবার একটা কুইজ দিলে কেমন হয়? স্যার শনিবারে দুইটা প্রেজেন্টেশন স্যার প্লিজ আর প্রেজেন্টেশন সজীব স্যার আতিক স্যার সজীব স্যার আতিক স্যার না দেখছ প্রেজেন্টেশন না না স্যার স্যার কি এটা কি কোচিং না না স্যার বৃহস্পতিবার নেন স্যার আচ্ছা ঠিক আছে, নেক্সট শনিবার এর পরের শনিবার কি আছে? পরের শনিবারে প্রেজেন্টেশন আছে না দুইটা না 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 10 তারিখ আছে কিছু তো বেশি আছে
আচ্ছা 10 তারিখ তো লাস্ট ক্লাস চালাবো। ঠিক আছে আচ্ছা আরেকটা কুইজ দিব এত মাত্রা আচ্ছা মাগনাই দিব ওই কুইজটা অনলাইন দিব ওকে ফাইন সবাই মিলে জুড়ে পরীক্ষা দিব Yes, sir. ঠিক আছে কোশ্চেনটাও হবে ওকে স্যার ওকে স্যার আমি নো ওয়ার্ড টু সেট সি যারা যারা দিবা শেষ সেট সি যারা কোশ্চেন পুরো সি সি অবস্থা করে সেট সি এবার সবাই মিলে যেহেতু দিবা সবাই মিলে একজন কালেক্টিভ ঝামেলা কোশ্চেন দিব সেট এ খুব ইজি হবে সেট সি এর জন্য কিভাবে দিবেন স্যার মানে কি লটারি করে নাকি ফাইনাল এক্সাম স্যার হ্যাঁ সেট সি তো ফাইনাল হবে সেট সি টা অনলাইনে কথা বলতেছি স্যার তো অনলাইনে এটা অনলাইন হবে আর দুইটা আমি ডিফিকাল্ট করব তুমি তো বলছো স্যার আমি প্রেজেন্টেশন দিব পরে রিপোর্টে নিজের আইডি ঠিক মতো লেখো পিওর আইডি তোমার আইডি হয়ে গেছে স্যার ও বলুন তুমি দেখো না তোমার আইডি কি হচ্ছে যাই হোক এনিওয়ে স্যার অনেক স্যার আচ্ছা সমস্যা যা সমস্যা হচ্ছে তা সমস্যা হচ্ছে তারপর এর অর্থ হলো না কফি স্যার আজকে ক্লাস টেস্টে কবেন পরে বলবো এই সেকশন নিব না স্যার নেক্সট উইকে একটা ডেট দিয়ে দিব যে লাস্ট এটা অ্যাকচুয়ালি লাস্ট কুইজ ওটা মোস্টলি যারা কুইজ মিস করেছেন বা একটু ইমপ্রুভমেন্ট দিতে চান তাদের জন্য কুইজ একটু ডিফিকাল্ট করব ওকে স্যার যেহেতু অনলাইন একটু বাঁচতে অনলাইন যাই হবে তাই সুযোগ করেন স্যার আমি যে 3 পেয়েছি 3 টেস্টে 2 করা যায় তিন তো মিনিট চিনি করতে হবে তুমি বোনাস মার্কের সাথে বসতে পারো না এর জন্য বসতে পারো স্যার ওই বলা স্যার সবার নিয়ে আসছে উনি 25 মার্কস সেটা তো বললাম স্যার সবার নিয়ে আসছে তোমার করতে হবে না যাই হোক আচ্ছা নেট প্রফিট মার্জিন নাও প্রফিট যে আর নেট প্রফিট আচ্ছা এদিকে এই ফটোগ্রাফি ক্লাব আসে কতজন করছে নেট প্রফিট মার্জিন কি হয় যে আপনার যে টোটাল নেট প্রফিট হবে নেট প্রফিট ইউ জাস্ট ডিভাইডেড বাই সেলস বাই স্যার যে আপনার সেলস এর কতটুকু পার্সেন্টেজ আপনার নেট প্রফিট হবে এখন আমি ঠিক আগে বললাম 12.6% এটার মানে 12.6% এটা আমি ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম এই 12.6% মানে 12.6% ক্লিয়ার এত পার্সেন্ট সেল আছে না প্রফিট না স্যার নিউ ইনকামটাকে বেসমার্ক 100 ধরে না স্যার এটা কি আমি বলছিলাম একটা জিনিস যে আমার 100 টাকা যদি বাড়ে আমার 12 টাকা প্রফিট পাবে ওকে হ্যাঁ প্রেজেন্টলি আপনি বলতে পারেন আমার 100 টাকা সেলস হলে 12% প্রফিট হয় কি হয়েছে সেটা বিষয় না কোম্পানি যে শুনে যে আমার যদি ফিউচারে আমি যদি আরো 100 টাকা বাড়াই বা আমি যদি আরো 1 লাখ টাকা সেল বাড়াই তাহলে আমার প্রফিট আসলে কোথায় গিয়ে দাঁড়াবে তখন আপনি বলবেন আপনার 12,000 টাকা এক্সট্রা প্রফিট হবে 12,600 টাকা এক্সট্রা প্রফিট হবে বুঝা গেছে এটাকে বলে নেট প্রফিট মার্জিন অবভিয়াসলি এটা আবার কোম্পানি ইন্ডাস্ট্রি অ্যাপের সাথে কম্পেয়ার করবেন আমি কিন্তু এক্সামে স্পেশালি সেট সি এক্সামে এটা ইন্টারপ্রিটেশন যাবে ওকে যেটার মানে নাকি আর এটা শুধু গুগল থেকে সার্চ দিয়ে মেরে দিবেন কপি পেস্ট এটা না 12.6% এর মানে কি সেটা আমাকে বুঝাতে হবে সো গুগলে ওই আনসার থাকবে না গুগল এটা বলতে পারবে না আপনি নক দিন হ্যাঁ? আমাকে এমনিতে একজন নক দিছে ভাই আনসারটা পাঠান লিখলে আমরা হোয়াটসঅ্যাপে অনলাইন বসে আমাকে ভাই আনসারগুলো পাঠান তো অপশন বলো যে দিব স্যার এরকম একটা মজার ঘটনা ঘটছে আমাদের শরীফ স্যারের সাথে আমরা যে আমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পর আমরা একটা প্ল্যান করছিলাম like সবাই খাবার রান্না করে নিয়ে আসবে তা আমি সবাইকে কল দিচ্ছিলাম যে অমুক দিন আপনাকে ফেয়ারওয়েল করবো সবাই খাবার রান্না করে নিয়ে যাবে খাবারটা 5 জনে খেতে পারে ঠিক আমি গ্রুপ থেকে সজীব স্যারের কল দিচ্ছি রাজু আমাকে নিয়ে একবার আমাকে হোয়াটসঅ্যাপে না কি বলছিল যে আপনি কোন ব্যাচের না কি জানি বলছেন আমাকে জানি আপনি কোন ব্যাচের সজীব স্যারের সাথে আমি স্যার সজীব স্যার আমাকে বলে নাই যে উনি আমার ফ্যাকাল্টি উনি আমাকে বলেছে হ্যাঁ বলো কি করতে হবে ভাই আমি বললাম আপনার 3 জন 5 জনের খাবার রান্না করে নিয়ে আসতে হবে অমুক দিন আমরা ফেয়ারওয়েল করবো বাট এনশিওর করতে হবে আপনি খাবারটাকে নিয়ে আসবেন শেষ মাইক একটু নিয়ে আসবেন কিনা স্যার অ্যানসিল রে সজীব স্যার আমার বলছে ঠিক আছে ভাই আমি নিয়ে আসবো আচ্ছা দেন আমি কলটা কাটার পরে আবার আধা ঘন্টা পর কল দিলাম ভাই আপনি খাবার নিয়ে আসবেন কিনা কারণ আপনার খাবারের উপর ডিপেন্ড করে আমি গেস্ট ইনভাইট করবো বলে ভাই ঠিক আছে পরে উনি লাস্টে বলে কি আচ্ছা মেরাজ আমি আপনাকে চিনি আমি তো আপনার টিচার সজীব বললা বলছিলাম আচ্ছা এই এটা কি প্রফিটেবিলিটি রেশিও একটু লাস্ট পার্টটা বলি এই রেশিও পর ক্লাসটা শেষ ওকে আর কি করা যায় স্যার সরি
আর এনার্জি নাকি আমাদেরও নাই স্যার ভালো লাগছে স্যার ও আসছে না। সামনে কোক নিয়ে আইতো হ্যাঁ কোক নিয়ে আইতো এটা ঘুষ স্যার টাটকা ঘুষ ওর ফ্যাকাল্টি আপনাদের বুঝতে আমরা বুঝতে আপনি কি যা যা আমি সবই কি আপনি পারেন সব তো কিছু নেই এটা একই হিসাব কিতাব কথা আচ্ছা আমি অলরেডি 32টা স্লাইড শেষ করেছি অলরেডি 32টা স্লাইড শেষ হ্যাঁ আর কয়টা আছে স্যার এখানে টোটাল 75টা স্লাইড স্যার মাফ স্যার প্লিজ তো পরীক্ষা যেগুলো নেবেন এগুলো শেষ শেষ সরি এগুলো রেশিও এই রেশিওগুলো কভার করতে হবে স্যার এক্সামে কোশ্চেনটা দিয়ে কি ম্যাথস লাগবে দিও এক্সামে দিন আমরা আচ্ছা লাস্টে একটা জিনিস দেখাই আস্তে 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 ম্যাডাম ক্লাস শেষ হয়ে গেছে ক্লাস শেষ হয়ে সামনে দেখাবো স্যার পাস হবে আমাকে দিয়ে দেন স্যার তাও তুমি ধ্বংস হ্যাঁ আর দিব না তো, শেষ আমার পাস দিলে আমি তো পাই না এটা আমি সবাইকে পাইতে দিব না স্যার আমি আপনাদের প্রতিদিন কপি পাবো স্যার আমাদের পাস স্যার এসব ঘুষ দিয়ে তো হবে না আসলে এটা স্যারকে দিয়ে লাভ নেই। কত বড় আমাদের দাম দাম